মুন্সিগঞ্জের হাসারায় বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত, আহত 15 জন। ঢাকা ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় আসছিল বাসটি। চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। প্রায় 350 কোটি টাকার লাগেজ ভ্যান প্রকল্প এখন রেলের গলার কাটা। 9 লাখ টাকা খরচের যাত্রায় আয় মাত্র 360 টাকা। পণ্য পরিবহনে আগ্রহ নেই কৃষক ও ব্যবসায়ীদের। এগুলো তো লস করছে। হ্যাঁ, মালামাল না আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই না। আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। বান্দরবানের নিজ গ্রামে ফিরেছে বম সম্প্রদায়। কুকি চীনের সহিংসতায় বাস্তুচ্যুত হয় তারা, আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। এখানে সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল, শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সুতরাং প্রচুর পরিমাণ বম পরিবার যারা পলাতক করেছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে পারে। নাটোরের লালপুরে বালুমহাল ঘিরে চলছে সশস্ত্র মহড়া। চাঁদা দাবি করছে ঈশ্বরদীর এক প্রভাবশালী অভিযোগ ইজারাদারের, অস্বীকার অভিযুক্তের। রাজধানীতে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। উত্তরের জেলায় অভিযানেও মিলছে না সুফল, অভিযোগের তীর মিল মালিকদের দিকে। বড় বড় মিল কারণে বড় কোম্পানি কারণে এরা সিন্ডিকেট করে, এদের সিন্ডিকেটের মাধ্যমে বাজার বেড়ে গেছে। ঈদের ছুটির কারণে হচ্ছে আমাদের প্রোডাকশন কিছুটা বন্ধ ছিল, সে কারণে হচ্ছে সাপ্লাই চেইনে কিছুটা হচ্ছে ব্যাহত হচ্ছে। একে একে ভেঙে পড়েছে সাতক্ষীরার মরিচচাপ নদীতে নির্মিত 9টি কালভার্ট। পানিতে 2,61,00,000 টাকা। অপরিকল্পিত নির্মাণকে দুষছেন স্থানীয়রা। মাল মশলা যা কিছু সব কম দিয়েছে, কম দিয়ে ব্যবসা তৈরি করেছে। বাজার ঘাট, হাট বাজার, ছেলেপিলি, স্কুল কলেজ সব কিছু সমস্যা। কারণ আমাদের তো গাড়ি ঘোড়া আছে না, ম্যাডাম সমস্যার ভিতরে আছি আমরা। মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের 2 পাড়ের গ্রামে তীব্র ভাঙন। পরিকল্পনাহীন খননকে দায়ী করছেন স্থানীয়রা। কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। ইরানের হামলার ভয়ে ইসরায়েল ছেড়ে সাইপ্রাসে স্থায়ী হওয়ার চেষ্টায় অনেকে কিনছে জমি বাড়ি। ফিলিস্তিনের পরিণতির আশঙ্কায় সরকারকে কঠোর হওয়ার তাগিদ। মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। ভোর 3টায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসারায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে কর্মী সমর্থকদের নিয়ে রওনা করে একটি বাস হাসারায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান বাসের 2 যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে মারা যান আরও 2 জন। নিহতরা হলেন জালাল উদ্দিন, জিল্লুর রহমান, আব্দুল আলিম ও ট্রাকের হেল্পার হাসিব। এক্সপ্রেসওয়েতে চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে, ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায়, হসপিটালে আরও 2 জন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। কম খরচে নিরাপদে কৃষিপণ্য পরিবহন আর এ থেকে রেলওয়ের আয় বাড়ানোর গল্প শুনিয়ে 358 কোটি টাকা খরচ করে নেয়া লাগেজ ভ্যান প্রকল্প এখন গলার কাটা। লাভ তো দূরের কথা, উল্টো কমেছে আয়। ট্রেনে কৃষি পণ্য পাঠানোতে কোনো আগ্রহ নেই কৃষক আর ব্যবসায়ীদের। 9 লাখ টাকা খরচ করে এক যাত্রায় রেলের আয় মাত্র 360 টাকা। এমন ঘটনাও ঘটেছে। এত টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো নিয়ে এখন কি করবে রেলওয়ে, জানাচ্ছেন আখলাকুস সাফা। ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা কৃষিপণ্যের বিশেষ এই ট্রেনটির। ডিমের কয়েকটি খালি খাঁচা ছাড়া আর কোনো পণ্য নেই। পথে 14টি স্টেশনে ওঠেনি কোনো কৃষিপণ্য।
রেলওয়ের হিসেবে ওই যাত্রায় খরচ হয় 8,96,432 টাকা, বিপরীতে আয় মাত্র 360 টাকা। এই ঘটনা গেল বছরের 26 অক্টোবরের। এরপর পঞ্চগড় থেকে খুলনা রুটেও চালানো হয় বিশেষে ট্রেন, সেখানেও গচ্চা। তাই সপ্তাহখানেক পর বন্ধ বিশেষে ট্রেন। এদিকে খালি যায় ট্রেন, আর ওদিকে নিয়ম করে কৃষিপণ্য ঠিকই পরিবহন হচ্ছে ট্রাকে। লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি কেজি পণ্যের ভাড়া 2 টাকা 36 পয়সা, অন্য পথে 1 টাকা 68 পয়সা থেকে 2 টাকা 94 পয়সা। তারপরও কৃষক আর ব্যবসায়ীদের ট্রেনে কেন এত অনীহা? টাকা খরচ কম, হ্যাঁ। এখান থেকে কেনার পরে সরাসরি আমরা ট্রাক লোড দেবো, ট্রাক লোড দেওয়ার পর ডাইরেক্ট চলে যাবে আমার মুকামে। আর আমরা যদি রাজশাহী যদি নিই ট্রেনের ব্যবস্থা, এক্ষেত্রে এখান থেকে নিয়ে যায় আবার রাজশাহী নামাইতে হবে, আবার ওখান থেকে আবার লেবার দিয়ে আবার তুলতে হবে ট্রেনে। কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে। পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি। এই পিরিয়ডের আগের পিরিয়ডে আমলি পিরিয়ডে আসছে, মানে এখানে এনে রাখা হয়েছে, মানে এগুলো কি চালুই হয় নাই? না, এখনো চালু হয়নি। মাছ, ডিম, দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা, তাই 3,05,00,000 টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান, যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা। এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে। এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল 640 কেজি সবজি, সেখানে খরচ হয়েছিল 2 লাখ টাকা, আর রেল আয় করেছে মাত্র 1,500 টাকা। প্রশ্নটা হচ্ছে, কোনো রকমের সমীক্ষা কি আদৌ হয়েছিল, অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন, আর সেই প্রকল্পে অনুমোদনই বা কারা দিলেন, বাস্তবায়ন কারা করলেন? 2023-এর সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ওই বছর 3 ধাপে রেলের বহরে যুক্ত করা 125 ভ্যানের মধ্যে এখন চলছে 47টি। আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা। যারা পিক আপ করতে পারে তারা পিক আপে আসে। আচ্ছা, এগুলো কি মানে পার্টি তারা হচ্ছে আপনার কম মাল এগুলো টেনে দেয়। আচ্ছা, মানে প্রতিদিনই কি মাল আসে? প্রতিদিনই মাল। এমন অল্প 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 মাত্র 20 কেজি মাল আসছে না? জি, কার্টুনে 20 কেজি। কার্টুনে মাত্র 20 কেজি মাল এসেছে। একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম। এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে। প্রকল্পের সমীক্ষা আর অনুমোদন সময়কার রেলওয়ের 2 মহাপরিচালকই এখন অবসরে। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে প্রশ্ন, বাজার যাচাই হয়নি কেন? কমার্শিয়াল চাহিদা না থাকলে আমরা চালাতে পারবো। এগুলোও তো লস করছে। হ্যাঁ, মালামাল না আসলে তো পুরাই লস, এই জন্য আমরা চালাই না। এই প্রজেক্টগুলো নেয় কারা? এগুলো আসলে এগুলো প্রপোজাল যায় না। আসলে শুনেন, কারো দায় বলা যাবে না, এটা টোটালি একটা সিস্টেমে নেওয়া হয় আর কি। প্রজেক্টগুলো যখন নেওয়া হয় মানে সেখানে পলিটিক্যাল বিবেচনাও থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। তারপরে অনেকে সদুদ্দেশ্য থাকতে পারে যে, কিন্তু এটা হয়ে গেছে আর কি, ক্যালকুলেশনটা বা হয়তো হয়ে গেছে, মানে কি বলে ব্যয়বহুল হয়ে গেছে। আগে যেমন মানে আমরা ঘুমায় থাকলেও লোকজনই আসতো, এখন আমরা ঘুমায় থাকলে লোকজন আসবে না, কেননা তারা অল্টারনেট সোর্সটা পেয়ে গেছে, যেটা হচ্ছে প্রাইভেট সোর্স এবং ডোর টু ডোর সার্ভিস। একই প্রশ্ন রেলের এখনকার অতিরিক্ত মহাপরিচালকের কাছেও। আসলে কি এক এক সময় তো এক এক রকমের পলিসি হয়, চিন্তা চেতনা এক এক রকম হয়। অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ডক্টর ফরিদ উদ্দিন খান বলছেন, পণ্য পরিবহনে রেলওয়েকেই যেতে হবে কৃষকের দ্বারে, না হলে ডেমো ট্রেনের মতো এই প্রকল্পও শেষ। সরকার বলে দিলে এটা করতে হবে, ফলে তারা নামমাত্র কিছু অফিসিয়াল ডকুমেন্ট করে সেটা চালু করে দিল। রেল কর্তৃপক্ষ যদি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একদম মানে ফার্ম গেট থেকে, অর্থাৎ জমি থেকে যদি এইগুলো সংগ্রহ করতো কৃষকের কাছ থেকে, এবং তার কাছে পৌঁছে দিলেই তার আর চিন্তা থাকতো না, তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু করা সম্ভব হতো। যেটা প্রাইভেটাইজেশনে গেলে সম্ভব, সেটা রেল নিজে কেন? হ্যাঁ, এখানে হলো লোকবলটা কিন্তু মেন। এমনই আরও 2টি প্রকল্প, ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো ট্রেন। সেগুলোরও অভিজ্ঞতা একই রকম হওয়ায় এবছর কোরবানিতে চলেনি ক্যাটল ট্রেন, আর আমের মৌসুমেও চলছে না ম্যাঙ্গো ট্রেন। ডেমো ট্রেনের কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেটি ছিল রেলের আরেক ফরমায়েশি প্রকল্প। সেখানে গচ্চা গিয়েছিল 650 কোটি টাকা। আর এবার আরেক ফরমায়েশি প্রকল্প, এই লাগেজ ভ্যান, যেখানে গচ্চা যেতে বসেছে 350 কোটি টাকা। রেল কর্তৃপক্ষ এখন এই লাগেজ ভ্যানগুলোকে প্রাইভেটাইজেশনে দিতে যাচ্ছে। দেখার অপেক্ষা
বেসরকারি খাতে গিয়ে আদৌ কি উঠে আসবে এই 350 কোটি টাকা? আখলাকুস সাফা, যমুনা নিউজ, রাজশাহী। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, দুর্ঘটনায় যারা আহত হয়েছেন কি অবস্থা তাদের, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, দেখুন, ভোরের আলো ফোটার আগে কিন্তু আরো একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবং আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, ইতিমধ্যে যে আহত হয়েছেন অন্তত 15 জনের মধ্যে তাদেরকে কিন্তু আসলে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং কয়েকজনকে কিন্তু ঢাকায়ও পাঠানো হয়েছে। এবং এদের মধ্যে হচ্ছে যে আমাদেরকে ফায়ার সার্ভিসের যে মুন্সিগঞ্জের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম যেটি জানিয়েছেন যে এদের মধ্যে কয়েকজনের অবস্থা কিন্তু গুরুতর এবং বাকিরা কেউ আসলে তুলনামূলক কম জখম হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদেরকে কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সর্বশেষ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হচ্ছে যে 2 জন কিন্তু ঘটনাস্থলে মারা যায় এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে কিন্তু বাকি 2 জনের মৃত্যু হয় এবং তাদের মধ্যে কিন্তু একজন ট্রাকের হেল্পার ছিলেন এবং অপর 3 জন কিন্তু বাস যাত্রী ছিলেন, যারা কিন্তু আসলে ঢাকা ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দেওয়ার জন্যই বাড়ি থেকে বের হয়েছিলেন। এবং 3 জনের মধ্যে 2 জনের মরদেহ এই মুহূর্তে হাসারা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এবং এ বিষয়ে আমরা হাসারা হাইওয়ে থানা পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলছে, মূলত চালকের অদক্ষতার কারণে কিন্তু এই দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে এবং বাসটি কিন্তু বেশ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং বাসটি কিন্তু এখন আসলে সড়কের পাশেই রাখা হয়েছে, যে কারণে কিন্তু যানবাহনের তেমন কোনো আর বিঘ্ন ঘটছে না। এবং যারা আহত হয়েছে তাদেরকে কিন্তু আসলে হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা কম গুরুতর আহত হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্য কয়েকজন চলে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছে। শাওন। সাকিব, ধন্যবাদ আপনাকে। বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো থেকে চলে যাওয়া বম পরিবারগুলো ফিরে আসলো নিজ ভিটে মাটিতে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে শত শত বম পরিবারকে যার যার গ্রামে ফিরে আনা হয়েছে। কুকি চীনের সহিংসতা ও পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর এসব পরিবার বাস্তুচ্যুত হয়। নিজের বাড়িতে ফিরতে পেরে সন্তুষ্ট বম জনগোষ্ঠীর মানুষ। বান্দরবানের সহকর্মী বাটিং মার্মাকে সাথে নিয়ে মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ঠিক 1 বছর আগে বান্দরবানের ঐতিহ্যবাহী বোমপাড়া সুংসাংপাড়ার দৃশ্য যেন নিষিদ্ধ উপত্যকা, কেউ কোথাও নেই, শুনশান চারদিক। বোম জনগোষ্ঠীর ডজনখানেক গ্রাম ঘুরে যমুনা টেলিভিশনের তখনকার অনুসন্ধান ছিল নিজ এলাকা ছেড়ে পাশের দেশ কিংবা অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বোমরা। পাহাড়ি জনপদের এভাবে এলাকা ছাড়া নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা। 1 বছর পর সেই সুংসাংপাড়া সহ অন্যান্য বোম গ্রামের দৃশ্য বদলেছে। কোলাহল ফিরেছে গ্রামগুলোই, নিজের ভিটেমাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ঘরবাড়ি ও আবাদের জমি এখন নষ্ট হয়েছে, তাই শুরু করতে হবে নতুন করে। আগে আমাদের শান্তিতে ছিল না, কারণ এখানে সেনাবাহিনীর সাথে গন্ডগোল ছিল। 2-3 বছর ধরে তারা থাকতে পারে নাই। শান্তি আবার ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি। সেনাবাহিনীর তথ্য বলছে এ পর্যন্ত বান্দরবান জেলায় 28টি বোমপাড়ায় 122টি পরিবার ফিরে এসেছে। জনসংখ্যার হিসেবে 328। এর মধ্যে সবচেয়ে বেশি দার্জিলিং পাড়ায় 22 পরিবার, খেমতাই বা জোরবারং পাড়ায় 16, বাকলাই পাড়ায় 15, ক্যাপলং পাড়ায় 9, কানা পাড়ায় 7, মুলফি পাড়ায় 7, রামথার, সিমক্লাংপি ও পাইন্দপাড়ায় 5টি করে পরিবার ফিরেছে। এছাড়া জেলার প্রতিটি বোমপাড়ায় 2 থেকে 3টি করে পরিবার ফেরত এসেছে। 1 বছর আগে ওই যে কেনেফে যোগদান করছে, আমার পরিবার সহ শান্তি করা থাকার জন্য মা বাপ থেকে আমি ফিরে আসছি। বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে, প্রাণের ভয়ে মিজোরামে ইতিমধ্যে গিয়েছিল, তারাও ফিরতে শুরু করেছে।
অস্থিরতার জেরে পালিয়ে যাওয়া বোম পরিবারগুলোকে ফেরত আনতে আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। আশেপাশের সবকিছু স্বাভাবিকভাবে চলছে, সুতরাং প্রচুর পরিমাণ বোম পরিবার যারা পলাতক রয়েছে তারাও আস্তে আস্তে ফেরত আসবে পাড়াতে। কুকিচিন সহিংসতার কারণে শুধু বোম সম্প্রদায় নয়, এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান। জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ। সম্প্রতি রুমার বগালেক, থানচির একটি এলাকা খুলে দেয়া ও বোম পরিবারগুলো ফিরিয়ে আনার মধ্য দিয়ে বার্তা আসলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এগিয়েছে অনেক দূর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ। এবারের চীন সফর অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, শি জিনপিং এর নেতৃত্বে চীন খুবই স্বল্প সময়ে উন্নতির শিখরে পৌঁছে গেছে। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির নেতৃত্ববৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন ভ্রমণের দাওয়াত দিয়েছেন। সিপিসির নেতাদেরও বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে 22 জন 9 সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যায়। চীনের যে কমিউনিস্ট পার্টি আছে সিপিসি, তাদের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। আমাদের এই সফরটি অত্যন্ত সফল হয়েছে। যেমন তারেক রহমান সাহেবকে তারা দাওয়াত করেছেন এবং খুশি হয়েছেন যে তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এবং আমরাও তাদেরকে দাওয়াত করেছি, তারা দাওয়াত গ্রহণ করেছেন এবং একটা পার্টির মধ্যে পার্টি টু পার্টির একটা 2 বছরের রাজনৈতিক ডায়ালগের জন্য, পলিটিক্যাল ডায়ালগের জন্য একটা এমইউ করার আলোচনা হয়েছে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিবৃতিতে জানানো হয়, ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করবে না নয়াদিল্লি। তবে নাহবা শেভা সমুদ্র বন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে। এসব পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়। এর আগে গেল মে মাসে ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে বাংলাদেশের পোশাক রপ্তানি খাতে বিরূপ প্রভাব পড়ে। বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অমীমাংসিত সমস্যার সমাধানের জন্য অপেক্ষা করছে ভারত। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন। এসব সমস্যা নিয়ে বিভিন্ন বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। The trade-related amendments announced by India in respect of Bangladesh ন্যায্যতা, সমমর্যাদা ও পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে বাংলাদেশের জন্য কিছু বাণিজ্য সংশোধনী প্রস্তাব করেছে ভারত। আমরা বাংলাদেশের দিক থেকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানের জন্য অপেক্ষা করছি। অতীতে বাণিজ্য সচিব পর্যায় সহ বিভিন্ন বৈঠকে এই বিষয়গুলো ভারতের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে পিরোজপুরে 2 জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে ইন্দুরকানী উপজেলা চর বলেশ্বর এলাকায় এই ঘটনা হয়। নিহতরা হলেন চণ্ডীপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম ও তার ভাবি মৌকুলি বেগম। নিহতের স্ত্রী রেহানা জানায়, রাতে প্রতিবেশী ইউনুস সহ হঠাৎই কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে সতর্কিত হামলা করে। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপানো হয় শহীদুল, মৌকুলি ও রেহানাকে। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারায় শহীদুল ও তার ভাবি। গুরুতর আহত রেহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে পুলিশের ধারণা। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পদ্মাপাড়ে বালুমহাল ঘিরে চলছে সশস্ত্র মহড়া। নাটোরের লালপুরের ইজারাদারের দাবি, চাঁদার দাবিতে ব্যবসায় বাধা দিচ্ছেন পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর এক প্রভাবশালী। প্রশাসনে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী, তবে তা অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন। ঈশ্বরদীতে পদ্মাপাড়ের সারাঘাট এলাকা, উত্তোলন করা বালুর স্তূপ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে সেখানে ঘোরাফেরা করছে কয়েকজন। প্রকাশ্যে চলছে সশস্ত্র মহড়াও। পদ্মা নদীতেও দেখা মিলল সেই অস্ত্রধারীদের। বাধা দেওয়া হয় নৌপথে বালু পরিবহনে। এসব ঘটনা কিছুদিন আগের। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। পার্শ্ববর্তী নাটোরের লালপুরে রয়েছে দিয়ার বাহাদুরপুর বালুমহাল। গেল 3 জুন সেখান থেকে উত্তোলনে 1 বছরের অনুমতি পেয়েছে মোল্লা ট্রেডার্স। ইজারাদারের অভিযোগ, এরপর থেকেই প্রতিদিন চাঁদা দাবি করছেন ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু। কখনো নৌপথে বালু পরিবহনে বাধা, কখনো বা বালু রাখার স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে তার লোকজন।
জাকেরা পিন্টু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নৌকাপাতি আসতে দিচ্ছে না কো, আর প্রতিদিন 5 লক্ষ টাকা করে চাঁদা চাইছে। এক নৌকা বালু কাটতে পারি নাই, বিভিন্ন সন্ত্রাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না। বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই তখন হচ্ছে আমাদের উপরে অতর্কিতভাবে সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে, অস্ত্রশস্ত্র নিয়ে তারা বাহিনী হিসাবে টহল দেয় এবং মাঝেমালার উপর হামলা ও আক্রমণ করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু। তার দাবি অস্ত্রধারীরা ইজারাদারের লোকজন। এখানে টনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিচ্ছে। বিভিন্ন কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না, অথচ এরাই উল্টা আবার এসব ব্লেম করতেছে কেন আমি জানি না। বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাটোরের জেলা প্রশাসক। ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেইন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি। আশ্বস্ত করতে চাই কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। নাটোরে শুধু লালপুরেই পদ্মা নদীতে একটি বালুমহাল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। নির্মাণের কয়েক বছরের মধ্যে ভেঙে পড়েছে সাতক্ষীরায় মরিচচাপ নদীর উপর নির্মিত 9টি কালভার্ট। জলে গেছে সরকারের 2,61 লাখ টাকা। গেল কয়েক মাসের ব্যবধানে একে একে ভেঙে যায় এসব কালভার্টগুলো। এর জন্য অপরিকল্পিত নির্মাণকে দায়ী করছেন স্থানীয়রা। এই ঘটনায় পরিকল্পনাহীনতার কথা স্বীকার করেছেন বর্তমান প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাও। স্থানীয়দের চলাচলের সুবিধার জন্য নির্মিত হয়েছিল কালভার্ট, কিন্তু একে একে ধসে গেছে 9টি। 1 দশক আগে সাতক্ষীরা সদরে নির্মাণ করা হয়েছিল 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বেশ কিছু কালভার্ট। প্রতিটি অবকাঠামোয় খরচ সর্বোচ্চ 30,90,000 টাকা, কিন্তু নির্মাণের দশক পার না হতেই ভেঙে পড়েছে কালভার্টগুলো। 4-5 গ্রাম মিলে আমরা এই মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এখন আমাদের তো গাড়ি ঘোড়া আসে না, ম্যাডাম সমস্যার ভিতরে আছি আমরা। বাজার ঘাট, হাট বাজার, ছেলেপিলি স্কুল কলেজ সবকিছু সমস্যা। মাল মশলা যা কিছু সব কম দিয়েছে, কম দিয়ে ব্যবসা তৈরি করেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলায় 9টি কালভার্ট এভাবেই ধসে পড়েছে। এসব প্রকল্পের নির্মাণ ব্যয় হয়েছিল 2,61 লাখ টাকা, যার পুরোটাই এখন জলে। 2014 থেকে 18 সালের মধ্যে কালভার্টগুলো নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। জানতে চাই প্রকল্প বাস্তবায়নে জড়িত প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বক্তব্য। খালটা খনন করা হয়েছে, এই খননের জন্য ও তো আস্তে আস্তে জায়গা করে নিয়েছে। জায়গা করে নেওয়ার জন্য ব্রিজের যে এইসব ব্রিজগুলো তো বক্স ব্রিজ, পাইল নাই, থাকবে কার উপর, নৌকা যাবে কিনা বা পরবর্তীতে আরও প্রয়োজনীয়তা আছে কিনা সেটা তো এই কারণে কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে। এবং পরবর্তী যে আমি খনন করেছি সেটাও তো বিবেচনা করা দরকার ছিল, যেখানে ব্রিজ যদি তার প্রশস্ত যদি 50 মিটার হয় তা আমি তো নিশ্চয়ই 60 মিটার আমি প্রশস্ত করতে পারি নদীকে। যাদের উপর খনন দায় চাপানো হচ্ছে সেই পানি উন্নয়ন বোর্ডের দাবি ভিন্ন। তারা নিশ্চয়ই কোনো ডিজাইন ফলো করছে, তবে নদী খুললে যে তাদের নদীর যথেষ্ট উইড রেখে তারা স্ট্রাকচার হয়তো করে নাই। বর্তমান প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বলছেন ভুল ছিল সে সময়ের পরিকল্পনা। দায়টা কার? এই যে জনগণের টাকা ক্ষতি হলো, দায়টা কার উপর পড়ে বা নেবে কি এখন? এটা যাচাই বাছাই ভুল হয়েছিল, পজিশনে নির্বাচনটা ভুল হয়েছিল, কারণ এটা নদী তো। দ্রুত কালভার্ট নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন, তবে পরিকল্পনাহীনতায় যেন জনগণের অর্থ অপচয় না হয় সে দিকটি গুরুত্বের সাথে দেখার তাগিদ স্থানীয়দের। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।
ভাঙন শুরু হয়েছে বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী চ্যানেলের দুই পারের গ্রামগুলোয়। স্থানীয়রা বলছেন পরিকল্পনাহীন খননের জন্য দায়ী। ভাঙন রোধে কোনো উদ্যোগও নেই কর্তৃপক্ষের। আন্দোলনও করেছে বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মোংলা ঘষিয়াখালী নৌরুট দেশের দক্ষিণের বন্দরগুলোর সাথে যোগাযোগ রক্ষার একমাত্র চ্যানেল। নৌ চলাচল স্বাভাবিক রাখতে 10 বছর আগে কুমারখালী নদী খননের উদ্যোগ নেয় BIWTA। এখনও চলছে সেই খনন কাজ। এ অবস্থায় কয়েক বছর ধরে ভাঙন শুরু হয়েছে নদীর বিভিন্ন অংশে। ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, নদীর পুরনো নকশা মেনে খনন চলছে না। এতে ঝুঁকিতে নদী পারের অন্তত 3000 পরিবার। কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদ জানাতে সম্প্রতি মানববন্ধন করে 3 গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে আসলে জোয়ারে ডুবে বাড়িতে ভাসে এবং এখানে জনগণ খুব মানবতার জীবনযাপন করছে। এখানে পশ্চিম পাশ দিয়ে একমাত্র রাস্তা, ওইখানে পিড়িখালি যাওয়া, রামপাল যাওয়ার একমাত্র রাস্তা ওটা। অনেক বাড়ি ঘর নদী গর্ভে চলে গেছে। আমাদের অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এই নদী ভাঙনের কারণে। আমরা একটা ভালো একটা বেড়িবাদ চাই যে আমাদের গ্রাম আর সবাই আমরা এক জায়গায় বসবাস করতে পারি। ঘষিয়াখালী চ্যানেল এমনিতেও আপনার প্রতিনিয়ত ড্রেজিং আছে, আর কাজ করে টিকানো খুবই কষ্টকর এখানে। স্থানীয়দের আন্দোলনের মুখে অবশেষে বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কর্মকর্তারা, দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস। এই বেড়িবাঁধ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো। কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্লারিং করা যায়, সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে, তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বেড়িবাঁধ দিয়ে পোল্লারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব এবং যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে ওই সব জায়গায় নদী ভাঙ্গনের আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কক্সবাজার কৃত্রিম খালটি ভরাট করে দিয়েছে প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় স্কেভিটার দিয়ে খাল ভরাট করা হয়, ফলে সাগরে ময়লা আবর্জনা নামার আর সুযোগ নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব। এর আগে বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন। সমুদ্র সৈকতে কৃত্রিম খাল তৈরি করে সাগরে ময়লা পানি নামার কারণ চিহ্নিত করেন। প্রশাসন আরও জানায়, দীর্ঘদিনের প্রবাহিত ছড়া বন্ধ করে বাঁধ নির্মাণ করায় সেটি ভেঙে দেয়া হয়েছে। চালের বাজারে নৈরাজ্য ভাবিয়ে তুলেছে নীতি নির্ধারকদের। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চালানো হচ্ছে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান, কিন্তু ভোক্তা পর্যায়ে এর সুফল মিলছে না। ধানের বাজার চড়া এই অজুহাতে বাড়ছে চালের দাম। যদিও এখন আর কৃষকের গোলায় ধান নেই। 15 দিনের ব্যবধানে রাজধানীতে প্রতি বস্তা মিনিকেটের জন্য 400 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিয়ার আটায় ও পায়জামের জন্য প্রতি বস্তায় বাড়তি দিতে হবে 200 টাকা পর্যন্ত। দোকানিদের অভিযোগ, বেসমার মুনাফা লুটছে মিল মালিকরা। দেশে বার্ষিক চালের চাহিদা 3,80,00,000 থেকে 90 লাখ টন। মোট চাহিদার প্রায় 60% পূরণ হয় বোরো মৌসুমের আবাদে। বাকিটা আসে আমন আর আউশ থেকে। মাত্র 1.5 মাস আগে বোরোর বাম্পার ফলন তুলেছে কৃষক। স্বাভাবিকভাবেই প্রতি বছর মৌসুমের এই সময়টাতেই চালের দাম সহনীয় থাকে, কিন্তু এবছর বাজার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বাম্পার ফলনের পরও কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। ঈদুল আজহার পর গত 2 সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মিনিকেট সহ বিভিন্ন সরু, মাঝারি ও মোটা চালের দাম কেজি প্রতি 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। বোরোর এই ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা। দাম আগের চেয়ে কম্পারেটিভলি কমার কথা, তো সেই জায়গায় দাম বাড়তেছে, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে না খুব স্বাভাবিক। এবং ব্যাক ইন্ডে মেবি কোনো একটা মানে সিন্ডিকেট বা কিছু একটা কাজ করতেছে। আষাঢ় মাসে চাউলের দাম এইভাবে বাড়ে না। আষাঢ় ভাদ্র, আশ্বিন, কার্তিক, তখন ওই দিকে যাই ডাল সিজনে বাদ চাইলে বাজারটা একটু বাড়তি থাকতো। এবার কিন্তু হঠাৎ করে বাড়ি গেছে চালের দাম। আগে যে দামে কিনতাম তার চেয়ে একটু চড়া। অভিযান হইলে একটু চালের দাম কমতে পারে, এটাই স্বাভাবিক।
রাজধানীর বাজারগুলোতে গত 15 দিনের ব্যবধানে প্রতি বস্তা মিনিকেটের জন্য 400 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিয়ার 28 ও পাইজামের জন্য প্রতি বস্তায় বাড়তি দিতে হবে 200 টাকা পর্যন্ত। মানভেদে 1 কেজি মিনিকেটের জন্য দিতে হবে 80 থেকে 90 টাকা। 60 থেকে 65 টাকা কেজি নিচে মিলছে না মাঝারি মানের চাল। খুচরা ও পাইকারি বিক্রেতাদের অভিযোগ, বেসুমার মুনাফা লুটছে মিল মালিক ও গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান। দাম তো শর্ট হওয়ার কোনো প্রশ্ন উঠে না, তো কেন হঠাৎ করে বাড়বো? তাদের কারণে বাড়া হয়েছে, বড় বড় মিল কারণে, বড় কোম্পানি কারণে, এরা সিন্ডিকেট করে, এদের সিন্ডিকেটের মাধ্যমে বাজার বেড়ে গেছে। এখন সিজন ঈদের পরে আরও দাম কমবে, কিন্তু এখন মিলাররা, কর্পোরেট কোম্পানিগুলা সিজনের প্রথমে চালগুলা, ধানগুলা কিনা গোডাউনজাত করে রাখা বাজারটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে তারা ইচ্ছামতো দাম বাড়ে। চালের বাজার সহনীয় রাখার জন্য গত বৃহস্পতিবার অভিযানের নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ। তবে এই অভিযানের কোনো সুফল মেলেনি এমন অভিযোগ করছেন রাজধানীর পাইকারি বিক্রেতারা। এর জন্য মিলগেট ও গুদাম পর্যায়ে তদারকির দুর্বলতাকেই দায়ী করছেন তারা। ওনারা কিন্তু ঢাকার বাজারে মনিটরিং করে, কিন্তু মেলে বিভিন্ন বড় বড় কোম্পানিকে ওখানে মনিটরিং করা দরকার। চাপাইতে গেলে মুজাম্মেল, ইরফান, মঞ্জুর, সাগর, মফিজ, এই কয়েকজন মিলে মনে করেন যে চালের দামটা বাড়াইছে। ঈদের টানা ছুটিতে ব্যাহত হয়েছে উৎপাদন, আর বৃষ্টিপাতের জন্য মান নষ্ট হয় মনপ্রতি ধানের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। অন্যদিকে বড় বড় প্রতিষ্ঠানের কারসাজিতে বাজার আরও অস্থির হয়েছে। দাম বৃদ্ধির জন্য এমন যুক্তি তুলে ধরছেন মিল মালিকরা। মান নষ্ট হওয়ার কারণে ধানের দাম মাসখানিকের ব্যবধানে প্রায় 100 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে চাউলের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে ঈদের ছুটির কারণে হচ্ছে আমাদের প্রোডাকশন কিছুটা বন্ধ ছিল, সে কারণে হচ্ছে সাপ্লাই চেইনে কিছুটা হচ্ছে ব্যাহত হচ্ছে। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে এটা হচ্ছে অ্যাভেলেবল হবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির তথ্য বলছে, বিভিন্ন ধরনের চিকন ও মাঝারি মানের চালের দাম গত 1 বছরের ব্যবধানে 7 থেকে 10% পর্যন্ত বেড়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত পঞ্চগড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ মকবুলার রহমান সরকারি কলেজ। ব্যাহত হচ্ছে পাঠদান। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির একমাত্র ছাত্রাবাসটিও। দ্রুত এসব সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পঞ্চগড় সদরে মকবুলার রহমান বা এমআর কলেজের যাত্রা শুরু 1965 সালে। প্রতিষ্ঠার পর থেকেই বেশ সুনামের সাথে শিক্ষার আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি। 1983 সালে জাতীয়করণ হয় কলেজটি। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 9টি বিষয়ে অনার্স ও 6টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে শিক্ষা প্রতিষ্ঠানটিতে। তবে জেলার সর্বোচ্চ এই বিদ্যাপীঠে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষকের 46টি পদের মধ্যে 12টি পদ শূন্য রয়েছে। খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পড়তে হচ্ছে নানা সমস্যায়। শ্রেণীকক্ষের সংকট রয়েছে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের শিক্ষক সংকট, দেখা গেছে যে একটা ডিপার্টমেন্টে যদি 4টা শিক্ষকের প্রয়োজন, সেই জায়গায় শিক্ষক আছে 2টা, যার কারণে আমরা বাকি 2টা ক্লাস ঠিক মতো করতে পারতেছি না। কিছু বিভাগ আছে যেমন ব্যবস্থাপনা বিভাগ, তারপরে হিসাব বিজ্ঞান, এগুলোতে প্রত্যেকটা বিভাগে মাত্র একজন করে শিক্ষক, যিনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বরত আছেন, কিন্তু আর কোনো শিক্ষক নেই। এজন্য ঠিকমতো তিনি অফিসিয়াল কাজ বা বিভিন্ন কাজের কারণে তিনি ক্লাস নিতে পারতেছেন না। এরকম পর্যাপ্ত ক্লাস আর নিয়মিত ক্লাস না হওয়ার ফলে স্টুডেন্টরাও কলেজে আসেন। বাস্তবতা হচ্ছে যে একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য যেভাবে ফ্রুটফুলি ক্লাস নিতে পারেন, অতিথি শিক্ষকদের কাছ থেকে আমরা সবসময় ওই আমরা ফলপ্রসূ ক্লাসটা পাই না। এতে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। কলেজের একমাত্র ছাত্রাবাসটিও দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ। বিভিন্ন কক্ষে ভেঙে পড়েছে জানালা, খসে পড়ছে পলেস্তারা, রয়েছে সুপেয় পানির সংকটও। এই সাইডে জানালাগুলা এবং কি এই বেসিন, টয়লেটের অবস্থা খুবই খারাপ। পানিরও একটু সমস্যা আছে পঞ্চগড়ে, দেখা যাচ্ছে যে পানির অসুবিধা একটু আমরা পেয়ে যাচ্ছি। শূন্য পদে নিয়োগ সহ শিক্ষকের নতুন পদ সৃষ্টির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলছেন অধ্যক্ষ। অন্য সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বড় বড় কলেজগুলোতে কিন্তু 12 জন করে প্রতিটি বিষয়ে কিন্তু শিক্ষক রয়েছেন, কর্মরত আছে, কিন্তু আমাদের এই কলেজগুলোতে আসলে এই ম্যাক্সিমাম 4টা করে পোস্ট আছে এবং কোনো কোনো ডিপার্টমেন্টে আবার 1-2জনও পোস্ট আছে। তো 4টা করে পোস্ট আছে, কিন্তু এই 4টাই আবার ফিল আপ নেই।
মকবুলার রহমান সরকারি কলেজে বর্তমানে পড়ালেখা করছে ৭,০০০-এরও বেশি শিক্ষার্থী। জাহিদ হাসান, যমুনা নিউজ। প্রথম ডাবল হর্স নকআউটস মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়জয়কার। 5টি টাইটেল বেল্টের 4টিতে অংশ নিয়ে 3টিতেই জিতে বাজিমাত করল বাংলার ফাইটাররা। ভারতের হেভিওয়েট ফাইটাররা পাত্তাই পায়নি লাল সবুজের সামনে। জাঁকজমক আসরে দর্শক উপস্থিতি বেশ সাড়া ফেলেছে। আগামী 10 বছর নিয়মিত মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য যমুনা গ্রুপের। ডাবল হর্স নকআউটস মুয়ে থাই চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শেষ লড়াই, বলা যায় শেষেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের রাশেদের প্রতিপক্ষ ভারতের হেভিওয়েট ফাইটার ঋতিক কৈলাস। যে জিতবে সেই পাবে টাইটেল বেল্ট। 3 রাউন্ড খেলার নিয়ম, কিন্তু 2 রাউন্ড শেষ হবার আগেই বাংলাদেশের রাশেদের কাছে কুপোকাত ঋতিক বোঝালেন কেন সবাই তাকে ডাকে স্লেয়ার বলে। লাল সবুজের বাংলা আরও একবার গর্বিত হলো। প্রতিপক্ষটা ভারত দেখি কে আসলে একটু বেশি অ্যাটাকিং ছিলেন কিনা? অবশ্যই। সো আপনি দেখেছেন যে আমি ফাইট করার জন্য রিংয়ে উঠে কর্নারে যে I was like doing my prayer. আমার প্রবলেম ছিল হচ্ছে আমার মাথা বেশি গরম হয়ে যেত, আমি কাম থাকতে পারতাম না। বাট এবার ফাইটে আমার গেম প্ল্যানই ছিল শুধু জাস্ট কাম থাকা। শুধু রাশেদ নয়, বাংলাদেশের মনজুর আলমও ভারতের আজহারউদ্দিনকে রিংয়ে কাঁদিয়ে ছাড়লেন। সর্বমোট 5 টাইটেল বেল্টের 4টিতে অংশ নিয়েছে বাংলাদেশ, জিতেছে 3টিতে। পুরো আসরে বাংলাদেশের জয়কার। সাপোর্টিং স্টাফরা ফাইটারদের মাথায় তুলে নাচলেন। মোহাম্মদ আলীর একটা অনেক বড় একটা কোয়েট আছে, অনেক ফেমাস, সেটা হচ্ছে গুড ফাইটাররা তৈরি হয় গুড স্পিরিট থেকে। সো আমি মনে করি ইফ ইউ হ্যাভ দ্য স্পিরিট ইউ উইল মেক এ ওয়ে। সো আমার বাবা একজন কৃষক, আমার ফাইন্যান্সিয়াল লেভেলও খুব একটা শাইন্ড না, সো ডেফিনেটলি ওখান থেকে আসা অনেক আমার জন্য টাফ ছিল। মুয়ে থাই খেলাটি আত্মরক্ষায় বেশ জনপ্রিয়। বাংলাদেশে প্রথম আসরেই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন হাউসফুল। ঝুঁকি আছে জেনেও একদল বাংলাদেশি লড়ে যাচ্ছেন লাল সবুজ বুকে জড়িয়ে। অলরেডি আমার নাক ভাঙা, তো এই অবস্থায় আমাকে ডক্টর বলছে সার্জারি না করে খেলতে না। তারপরও আমি সাহস নিয়ে খেলেছি এই গেমসটা অ্যান্ড আই রিয়েলি ওয়ার্কড ভেরি হার্ড। এরকম ইভেন্ট বাংলাদেশে কখনো হয় নাই, সো ভেরি হ্যাপি টু বি দ্য পার্ট অফ হিস্ট্রি ইন দ্য মেকিং। থ্যাঙ্কস টু ডাবল হর্স নকআউটস, মিস্টার নাজেল। এটা আসলে না ছাড়া পসিবল হতো না যে এটা সে করলো। যমুনা গ্রুপ এই সুন্দর আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক। টুর্নামেন্টের সিইও ইয়াসিন ইসলাম নাজেল আসরের পুরোটা সময় ভলান্টিয়ারদের সঙ্গে হাতে হাত রেখে কাজ করলেন। আগামী 10 বছর নিয়মিত মুয়ে থাই চ্যাম্পিয়নশিপ আয়োজনের লক্ষ্য যমুনা গ্রুপের। 4 দেশের মোট 34 জন ফাইটার অংশ নিয়েছিল এবারের মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। 150 ট্রফি আর অসংখ্য স্মৃতি বিজড়িত শ্রীলঙ্কার ক্রিকেট মিউজিয়াম। দেশটির ক্রিকেট ঐতিহ্যের ধারকার বাহক ছোট্ট এই মিউজিয়ামে ফ্রেমবন্দি বাংলাদেশের ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত ব্যাট। কিন্তু এমন উদ্যোগ কেন নেয় না বিসিবি? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন আছে এমন পরিকল্পনা। 2 ভাগে ভাগ করা ছোট্ট একটা রুমে ঢুকতেই মনে হবে যেন কোনো ট্রফির দোকান কিংবা ক্রিকেট গ্যালারি। অবশ্য ভুলও নয়, শ্রীলঙ্কা ক্রিকেটের অর্জনের দোকান এই ক্রিকেট জাদুঘর। বিশ্বের বিভিন্ন দেশে স্টেডিয়ামগুলোতে দেখা মেলে গ্যালারি কিংবা ট্রফি রাখা শোকেসের। কোথাও কোথাও আছে জাদুঘরও, যেখানে স্থান পায় ওই দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের স্মরণীয় মুহূর্ত কিংবা অর্জন। তেমনি শ্রীলঙ্কার এই ক্রিকেট মিউজিয়াম। ছোট্ট এই ঘরে আছে মাত্র 150 ট্রফি, বাকি আরো 400 ট্রফি জায়গার অভাবে রাখা হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের অফিসে। এখানে কি নেই? 1983 সালে পিসারা ওভালে ভারতকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের ট্রফি থেকে সবশেষ লঙ্কানদের 2022 এশিয়া কাপ জয়। ঝকঝকে আলোর নিচে চকচকে ট্রফি। এই জাদুঘরে আছে বাংলাদেশও। 2007 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের স্বাক্ষরিত ব্যাট রাখা আছে এক কোণে। প্রশ্ন, বাংলাদেশে কি খুঁজে পাবেন এমন কিছু? 97-এর আইসিসি ট্রফি আর একমাত্র ত্রিদেশীয় সিরিজ শিরোপা ছাড়া বড় কোনো অর্জন নেই টাইগারদের। তবে সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের ছোট ছোট অর্জন কিংবা দেশে বা দেশের বাইরে প্রথম জয়ের মুহূর্ত সহ অনেক কিছুই যে চাইলে রাখা যায় এমন কোনো গ্যালারি কিংবা জাদুঘরে।
এতে যেমন অনুপ্রেরণা পাবে ক্রিকেটাররা, তেমনি সমর্থক সহ সবাইকে দেয়া যাবে দেশের ক্রিকেটীয় সংস্কৃতির বার্তা। এর জন্য দরকার শুধুই সদিচ্ছা। সেটা বিসিবির কতটুকুই বা আছে সে নিয়েও আছে প্রশ্ন। তবে এবার এমন কিছুর উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। না থাকাটা খুব লজ্জা, কিন্তু কারণ প্রত্যেকটা দেশের জন্য যাই আমরা দেখবো যে তাদের প্রত্যেকের আর্কাইভ আছে, মিউজিয়াম আছে। এটা নিয়ে অলরেডি আলাপ হয়েছে আমাদের। আপাতত আমরা হয়তো চেষ্টা করব যেই কি বলবো আর সড়কগুলো আছে সেগুলো কালেক্ট করার এবং একটা আইডিয়াল জায়গা দেখে সেটা কিভাবে আমরা বিন্যস্ত করতে পারি। আমার মনে হয় যে হয়তো খুব তাড়াতাড়ি একটা প্রক্রিয়া শুরু হবে। রকিবুল হাসানের জয় বাংলা স্টিকার লাগানো ব্যাটের গল্প যেমন জানেন না অগণিত সমর্থক, তেমনি এই পরিকল্পনা বাস্তবায়ন না হলে হয়তো কয়েক যুগ পর ফিকে হয়ে যাবে সাকিব তামিমদের নামও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপত্যকাটিতে মানুষের দুর্দশার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি ত্রাণ চুরির জন্য হামাসকে দায়ী করেন তিনি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। আমরা গাজায় অনেক অর্থ ও খাবার পাঠাচ্ছি, কারণ মানুষ মারা যাচ্ছে। যুদ্ধে সরাসরি জড়িত না থাকলেও মানবিক কারণে জড়িয়ে পড়েছি আমরা। অনেক মানুষ খাবার পাচ্ছে না। আমরা সহায়তা পাঠালেও কিছু দুর্বৃত্ত তা চুরি করে বিক্রি করছে। তবে এখন একটা ভালো ব্যবস্থাপনা হয়েছে। দুঃখজনক যে অন্য দেশগুলো সাহায্য করছে না, শুধু আমরাই করছি, কারণ মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমাদের দায়িত্ব। ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে তছনছ ইসরায়েল। প্রাণভয়ে দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন অনেকে, যার একটি বড় অংশ গেছেন পার্শ্ববর্তী দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। এদের মধ্যে অনেকেই আবার জমি কিনে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন, যা আতঙ্ক ছড়াচ্ছে সাইপ্রাসবাসীর মাঝে। ফিলিস্তিনের পরিণতির আশঙ্কায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের। আগ্রাসনের পাল্টা জবাব যে এভাবে আসবে তা ভাবতে পারেনি ইসরায়েলিরা। এখন আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে তাদের। যাদের সুযোগ আছে তারা অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছে। অনেকেই মধ্যপ্রাচ্য ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে। সেখানে জমি কিনতে রীতিমতো হুলস্থুল অবস্থা। ইসরায়েল থেকে আকাশপথে মাত্র 421 কিলোমিটার দূরে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। ইরানের মিসাইলের তাড়া খেয়ে দেশটিতে অবস্থান নেয় 12,000-এরও বেশি ইসরায়েলি। যুদ্ধবিরতির কারণে ধীরে ধীরে ফিরছে নিজ আবাসে। তবে সাইপ্রাসে আবাসন খাতে ইসরায়েলিদের বিনিয়োগ বেড়েছে ব্যাপক হারে। ফিলিস্তিনের পরিণতি ভাবাচ্ছে সাইপ্রাসবাসীদের। দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল এরই মাঝে দেশ হাতছাড়া হওয়ার শঙ্কা প্রকাশ করেছে। তাই জমি বিক্রয় ও মালিকানা হস্তান্তর বিষয়ে বাসিন্দাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দলটি। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে আকেলের মহাসচিব। আমাদের দেশ বেদখল হতে খুবই সূক্ষ্মভাবে করা একটি পরিকল্পনা দেখতে পাচ্ছি। ইসরায়েলিরা সাইপ্রাসে বিশাল জমির মালিকানা নিচ্ছে। অচিরেই নতুন ইসরায়েলের পরিণত হতে যাচ্ছে সাইপ্রাস। দ্রুত এই বিষয়ে সতর্ক না হলে নিজের দেশেই শরণার্থীদের জীবন কাটাতে হবে আমাদের। ইসরায়েলিদের আগমনে শেষমেশ ফিলিস্তিনের মতো পরিণতির শঙ্কায় সাইপ্রাসবাসী। তাই অবিলম্বে দেশটিতে ইসরায়েলিদের জন্য গোল্ডেন ভিসা বন্ধের আহ্বান জানানো হয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানে ইসরায়েলি হামলায় ঘনিষ্ঠ এক বন্ধুকে হারিয়েছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এক দশক ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বিশেষ শাখা প্যালেস্টিনিয়ান ইউনিট প্রধানের দায়িত্ব পালন করা মোহাম্মদ সায়েদ এজাদের মৃত্যু হয়েছে গত শনিবার। দীর্ঘদিন ধরে হামাস সদস্যদের প্রশিক্ষণ প্রদান সহ নানাভাবে সহায়তা করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে প্রতিরোধ বাহিনীর সাথে ইরানের যোগাযোগের অন্যতম মাধ্যমও ছিলেন সায়েদ এজাদি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সায়েদ এজাদি ছিলেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম সহযোদ্ধা। পরিচিত মহলে হজ রামাদান হিসাবে পরিচিত এই ইরানি গত এক দশক ধরে বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বিশেষ শাখা প্যালেস্তিনিয়ান ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কোম শহরে ইসরায়েলি বিমান হামলায় টার্গেট কিলিংয়ের শিকার হন এজাদি। এরপরই নতুন করে আলোচনায় আসেন তিনি। সারা জীবন পর্দার আড়াল থেকেই সহায়তা করে গেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের। হামাস ও ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন এই কমান্ডার। যোদ্ধাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি দিয়েছেন যুদ্ধ প্রশিক্ষণও।
ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইআরজিসির কৌশলগত কার্যক্রমের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে বেশিরভাগ সময় লেবাননেই থাকতেন ইজাদি। সেখান থেকে নিয়মিত যোগাযোগ করতেন সহযোদ্ধাদের সাথে, এমনকি মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজাতেও করতেন যাতায়াত। ইজাদির লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আরও শক্তিশালী করা। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইসলামী জিহাদ সহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে তেহরানের গভীর সম্পর্ক স্থাপনে তার ব্যাপক ভূমিকা ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল তার বিরুদ্ধে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইউরোপ জুড়ে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার আশঙ্কায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইতালির রোম, স্পেনের মাদ্রিদে শনিবার তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে দেয়া হয়েছে পূর্বাভাস। ফ্রান্সেও বাড়তে পারে তাপমাত্রা। রোম, প্যারিস সহ বিভিন্ন শহরে চলতি সপ্তাহের শেষ ভাগ ও পরবর্তী সপ্তাহ জুড়ে তীব্র গরমের সতর্কতা জারি থাকবে। পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে এই হিট ওয়েভ। এর মধ্যে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে শুক্রবার তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে নিয়ন্ত্রণে আনা হয়েছে শহরটির আশপাশে ছড়িয়ে পড়া দাবানল। তবে প্রচণ্ড তাপদাহের কারণে রাজধানী উত্তর এশিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে এখন অত্যন্ত উচ্চমাত্রায় রয়েছে দাবানলের ঝুঁকি। এই আগুনে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। বহু জল্পনা কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস ও তার দীর্ঘ 4 বছরের প্রেমিকা সাংবাদিক লরেন স্যাঞ্চেজ। শুক্রবার ইতালির ভেনিসে আয়োজিত হয় রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান। বিয়ের শপথ ও আংটি বদলের মাধ্যমে তারা সম্পন্ন করেছেন বিয়ের মূল আনুষ্ঠানিকতা। প্রকাশিত হয়েছে গাঁটছড়া বাঁধার পর এই জুটির প্রথম ছবিও, যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। স্যাঞ্চেজ নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন ছবিটি। জাঁকজমকপূর্ণ এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 3 দিনের আয়োজন শেষ দিন শনিবার আয়োজিত হবে বিয়ের প্রধান পর্ব। এই ছিল যমুনা নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।